দিনটি ছিল ২০১৪ সালের ২৭শে আগস্ট সন্ধ্যাবেলা। ফয়সাল ফারুকী ৬টা ৪৫-এর সময় বাইরে থেকে প্রাইভেট শেষ করে বাসায় আসেন। বাসার সামনে আসতেই কিছু একটা অদ্ভুত লাগে তার কাছে। আজকে মনে হচ্ছে কোনো একটা কিছু যেন ঠিক নেই। বাসার মেন দরজা খোলা, দরজা দিয়ে প্রবেশ করলে সোজা ডাইনিং রুম। দরজা খুলতেই কানে ভেসে আসে একাধিক আর্তনাদ। দৌড়ে ডাইনিং রুমের ভিতরে ঢুকতেই আকাশ ভেঙে পড়ল তার মাথায়। পায়ের নিচে থেকে মাটি সরে যায়, তার নিঃশ্বাস পর্যন্ত ভারী হয়ে ওঠে। তার সামনে তার ভালোবাসা শ্রদ্ধেয় বাবা, সেই সময় সবচেয়ে আলোচিত জনপ্রিয় বক্তা নুরুল ইসলাম ফারুকীর জবাই করা নির্যাতিত নিথর দেহ পড়ে আছে। তিনি মক্কা শরীফ থেকে সিরিয়ার পথে যাবার বেলায় ঠিক এই সিরিয়ার কাছাকাছি বর্ডার এই জায়গাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে আরাম করার জন্য বসেছিলেন। আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে মামলা হতে পারে। আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি। আমাকে নিয়ে জেলে রেখে দেন। আমি আন্তর্জাতিক মামলা কেন, আমি গোটা দুনিয়া ছাড়তে পারি। নুরুল ইসলাম ফারুকী দাজ্জাল, বাংলাদেশ সরকারের দাজ্জালকে কেন ধরে না? আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে, তোমাকে ব্ল্যাকলিস্ট করা হবে, সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে। তোমরা আবার সৌদি আরব যাওয়া বন্ধ করবা, তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হক করেছে। বন্ধ করে দাও, তোমার দেশে আমি না গেলাম, অসুবিধা নাই। নিজ বাসায় দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন চ্যানেলের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ওনাকে আগে দুই পাশে গলায় রশি ধরে টানা হয়েছে। আমি বাবাকে দেখলাম নিথর হয়ে পড়ে আছে একদম ফ্লোরের মধ্যে। এছাড়া কনফার্ম না করে আন্দাজে একজনকে ধরে নিয়ে এসে যদি এরকম হয় যেটা নাটক সাজানো হলো বুঝ দেওয়ার জন্য, আমাদেরকে বুঝ দেওয়ার জন্য, এটি অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার হবে। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। ২০১৪ সালে অথবা এর সমসময়ে নুরুল ইসলাম ফারুকীকে চিনত না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে। বড়রা তাকে চিনত বিভিন্ন ওয়াজ মাহফিল এবং ইসলামিক কাজে নিখুঁতভাবে অবদান রাখার জন্য, আর ছোটরা তাকে চিনত রমজান মাসে চ্যানেল আয়ে সম্প্রচারিত ইসলামিক অনুষ্ঠান কাফেলার মাধ্যমে। কিন্তু ২০১৪ সালে হঠাৎ এই আলোচিত বক্তার আকস্মিক মৃত্যুতে পুরো দেশ কেঁপে ওঠে। ঠিক কী কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল? আজকে এই ভিডিওতে আমরা এই ঘটনারই আন্তঃপ্রান্ত জানার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। পঞ্চগড় জেলার বর্ষশী ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে এক সম্ভ্রান্ত আলেম পরিবারে বসবাস করতেন মাওলানা জামশেদ আলী। তিনি ছিলেন সেই পরিবারের পরিবার প্রধান। ১৯৫৯ সালের দিকে ২৪শে নভেম্বর পরিবারের সদস্য সংখ্যা বাড়িয়ে নুরুল ইসলাম ফারুকীর জন্ম হয়। নুরুল ইসলাম ফারুকীর ছোটবেলা ধর্মভিত্তিক ও নৈতিক শিক্ষার মাঝে কেটেছে। তিনি অনেক মেধাবী ছিলেন এবং অন্য সবার থেকে একটু বেশি উদার মনের চিন্তাধারার অধিকারী ছিলেন। তার বাবা মার কাছে থেকে পাওয়া ধর্মীয় ও নৈতিক শিক্ষা তার জীবনের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। বিশেষ করে তার বাবা জামশেদ আলী, তিনি নিজে ছিলেন একজন আলেম, যা তার ধর্মের প্রতি ভালোবাসা এবং জ্ঞানার্জনের ভিত্তি হিসেবে কাজ করেছে। তার শিক্ষা জীবন শুরু হয় নিজ গ্রাম নাওতারি নবাবগঞ্জ থেকে। ছোটবেলা থেকেই ফারুকীর চোখে জ্ঞানার্জনের আগ্রহ এবং নৈতিক জীবনের প্রতি আকাঙ্ক্ষার স্পষ্ট আগ্রহ প্রকাশ পায়। সে তার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে গ্রামের সাধারণ স্কুলে। ১৯৭৫ সালে তিনি ভর্তি হন নীলফামারী জেলার ডোমার থানার চিলাহাটি জমিউল উলুম সিনিয়র মাদ্রাসায়। এখানে তিনি দাখিল পাশ করেন এবং পরবর্তীতে একই বিষয়ে মাদ্রাসা থেকে আলিম পর্যায়ে সম্পন্ন করেন। শিক্ষকদের গঠন নির্দেশনা এবং ইসলামের সুন্দর নিদর্শনা, সুন্দর নৈতিক জ্ঞান, এই সব কিছু তার চরিত্র গঠনের এক অদৃশ্য স্তম্ভ হয়ে দাঁড়ায়। তার শিক্ষার যাত্রা সেখানেই শেষ হয়নি। ১৯৭৯ সালে তিনি সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। এরপরে আসে সাধারণ শিক্ষা ধাপ। ১৯৮১ সালে নুরুল ইসলাম ফারুকী নীলফামারী কলেজ থেকে মানবিক বিভাগে স্নাতক সম্পন্ন করে, যা তার জ্ঞানের দৌরত্ব আরও বাড়িয়ে দেয়। স্কুল কলেজে থাকতে তিনি অনেক ধর্মীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং প্রথম স্থান অধিকার করেছিলেন, যা তার মেধা, ইমানি শক্তি এবং অন্তরের শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপরে নুরুল ইসলাম ফারুকী নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে ঢাকায় আসেন। এরপরে নুরুল ইসলাম ফারুকী বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং এভাবেই বেশ ভালোই কাটছিল তার দিন। আস্তে আস্তে তার ছোট ছোট যত স্বপ্ন ছিল সব পূরণ হতে থাকে। প্রথমে তিনি যোগদান করেন পুরান ঢাকার রায় সাহেব বাজারে জামে মসজিদে খতিব হিসাবে। কিছুদিন পরে তিনি ঢাকার কেরানীগঞ্জের নুরানিয়া চিস্তিয়া আলিয়া মাদ্রাসায়ের প্রধান হিসাবে যোগদান করেন। এখানে তার দায়িত্ব শুধু মাদ্রাসা পরিচালনা নয়, বরং ছাত্রদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এবং নেতৃত্বের দক্ষতা বিকাশ করা ছিল। ১৯৮৯ সালে ফারুকী প্রথমবারের মতো হজ উদ্দেশ্যে মক্কা যান
এই অভিজ্ঞতা তাকে আরো গভীরভাবে ইসলামের প্রতি অনুগত করে তোলে এবং দেশে ফেরার পরে তিনি মুয়াজ্জামা মোহাম্মদ মালিকি আলাদির রওজায় 10 বছর দায়িত্ব পালন করেন। 2000 সালের দিকে তিনি ওয়াজ মাহফিল এবং বক্তৃতা শুরু করেন। তার বক্তৃতা কেবল শব্দের খেলা ছিল না, তার ওয়াজ, প্রতিটি প্রবন্ধ, প্রতিটি ব্যাখ্যা মানুষের হৃদয় স্পর্শ করত। তিনি সহজ ভাষায় জটিল ধর্মীয় বিষয়গুলো ব্যাখ্যা করতেন, যাতে প্রতিটি শ্রোতা, শিশু থেকে বৃদ্ধ, শিক্ষিত থেকে সাধারণ মানুষ সবাই যেন বুঝতে পারে। দেশের বিভিন্ন প্রান্তে হাজারো মানুষ তার বক্তৃতা শুনতে ভিড় করত। রংপুরের ছোট ছোট গ্রাম হোক অথবা ঢাকার ব্যস্ত শহর, তার কণ্ঠস্বর এবং বক্তব্যের গভীরতা মানুষের মনে গভীর ছাপ রেখে যেত। তার বক্তব্যের মধ্যে ছিল যুক্তি, প্রমাণ এবং প্রাসঙ্গিক উদাহরণ। কেউ যদি দ্বিধায় থাকতো, তার কথা শুনে সচ্ছল দৃষ্টিতে সত্য বোঝার সুযোগ পেত তারা। এজন্যই ফারুকী দেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক বক্তা হিসেবে স্বীকৃতি পায়। হাবিব, আপনার কাছে ওরা আসছে, ওরা বলবে আপনি ছাড়া আমাদের কেউ নাই, কিন্তু আমি আল্লাহ বললাম ইন্নাহুম লাকাযিবুন, ওরা মিথ্যাবাদী। আপনার নাম মুখে মুখে ওরা নিচে কলিজা দিয়ে নেয়। এই দলটির নাম হলো কি? মুনাফিক। এই দলটির নাম কি? মুনাফিক। তিনি কেবল একজন বক্তাই ছিলেন না, একজন লেখকও ছিলেন। ফারুকী লিখেছেন কয়েকটি বই, যেগুলো আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা ও সুফিয়াদিবাদী ভিত্তিক। সবশেষে তিনি প্রকাশ করেন মারিফুল হারামাইন, যেখানে ইসলামের স্থাপত্য, ইতিহাস এবং অবিকৃত রূপের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। 1996 সালের আগে অথবা পরে তিনি দ্বিতীয়বারের মতো লুবানা ইসলামকে বিয়ে করেন। তার 2টি ঘরে টোটাল 6টি সন্তান, 4টি ছেলে এবং 2টি মেয়ে। কিন্তু তিনি তার প্রথম স্ত্রীকে নিয়েই ঢাকার মালিবাগ এলাকায় নিজ বাসাতেই বসবাস করতেন। নুরুল ইসলাম ফারুকী গণমাধ্যমেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেটি তার প্রভাব শুধু বাংলাদেশে নয়, ছড়িয়েছে পুরো বিশ্বে। তিনি চ্যানেল আয়ে, কাফেলা এবং শান্তির পথে এই 2টি প্রোগ্রাম উপস্থাপনা করতেন এবং কাফেলা প্রোগ্রাম উপস্থাপনের জন্য তাকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে হতো সবসময়। মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সৌদি আরব, ভারত, শ্রীলঙ্কা, জর্ডান, তুরস্ক, ইতালি, ইরান, মিশর, এই দেশগুলোতে তিনি বহুবার গিয়েছেন। তার কণ্ঠস্বর, তার বক্তৃতা ছিল দর্শকের হৃদয় স্পর্শ করার মতো। এছাড়াও তিনি মাই টিভি চ্যানেলের হক কথা প্রোগ্রামও পরিচালনা করতেন। ঢাকায় তিনি সুপ্রিম কোর্ট মসজিদের খতিব হিসাবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিকভাবে তিনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য। তিনি বিশ্ব হজ ও ওমরার যাত্রার জন্য ফারুকী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানও পরিচালনা করতেন। তার প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষ নিরাপদে, সুশৃঙ্খলভাবে এবং সম্পূর্ণ ধর্মীয় নির্দেশনা মেনে হজ পালন করার সুযোগ পেয়েছিলেন। দায়িত্বশীল ব্যবস্থাপনা, সততা এবং সার্ভিসের মান, এসবের কারণে তার হজ প্রতিষ্ঠান দেশের মুসলিমদের কাছে দ্রুতই আস্থার প্রতীক হয়ে ওঠে। 2014 সাল, নুরুল ইসলাম ফারুকী তখন একজন জনপ্রিয় ইসলামিক বক্তা। তার জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, ঠিক একই সাথে পাল্লা দিয়ে তার শত্রু বেড়েছে। দেখুন, ধর্ম একটা স্পর্শকাতর ব্যাপার। আমার মতো যারা ধর্ম সম্পর্কে খুব কম জানে, তারা ধর্ম নিয়ে প্রকাশ্যে খুব একটা বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অথবা কথা বলতে চায় না। তো আমিও আসলে ডিপলি কোনো কিছু বলতে চাচ্ছি না। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন নিউজ থেকে জানা গেছে নুরুল ইসলাম ফারুকীর বিভিন্ন ওয়াজ, বিভিন্ন কথার জন্য, তার বিভিন্ন মন্তব্যের জন্য তার অনেক শত্রু হয়ে গিয়েছিল সেই সময়, এবং প্রকাশ্যে নাকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। 2014 সালের 27 আগস্ট মাগরিব নামাজের আগে এক পরিচিত মহিলা, যিনি তার মেয়ের বিয়ের জন্য দোয়া নিতে নুরুল ইসলাম ফারুকীর বাসায় আসেন। বাসায় উপস্থিত ছিল ফারুকী সাহেব, তার ওয়াইফ, তার শাশুড়ি আর তার হেল্পিং হ্যান্ড 16 বছরের মারুফ হাসান আর একজন কাজের বুয়া। বাসায় থাকলে প্রতিদিন মাগরিবের নামাজের পরে ফারুকী সাহেবের অভ্যাস ছিল একটু বই পড়া। সেদিনও মাগরিবের সালাত আদায় করার পরে তিনি পড়তে বসেন আর মেহমানকে খানিকক্ষণ অপেক্ষা করতে বলেন। সবকিছু প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল। হঠাৎ কলিং বেল বাজার শব্দ, বাইরে কেউ এসেছে। ওই বাসার সিস্টেমটা একটু অন্যরকম ছিল। মেন ফটকে 2টি গেট ছিল। ডান পাশের যে গেট ছিল সেটা সোজাসুজি ডাইনিং রুমের সাথে সংযুক্ত এবং বাম পাশের যে গেটটা ছিল সেটা সোজাসুজি গেস্ট রুমের সাথে সংযুক্ত। ছোট মারুফ বাম পাশের দরজা খুলে দিলে 7 থেকে 8 জন গেস্ট রুমের ভিতরে ঢুকে পড়ে। মারুফ তাদের কাছে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা জানায়, আমরা সকলেই হজে যাব। সেই বিষয়ে সম্মানিত ফারুকী সাহেবের সাথে কিছু কথা বলতে চাই। ছোট মারুফ সবাইকে তখন বসতে বলে। ফারুকী সাহেবকে ডাক দিলে উনি রুমের মধ্যে সবাইকে সালাম দিয়ে ঢোকে এবং সবার সাথে কুশল বিনিময় করে। ফারুকী সাহেব ছিলেন একজন মাটির মনের মানুষ।
তিনি খুব সহজ সরল এবং খুব মিশুক টাইপের মানুষ ছিলেন। তখন সেই 7 থেকে 8 জনের মধ্যে একজন জানায়, হুজুর, নিচে আরও বেশ কয়েকজন লোক আছে, তারাও হজে যাবে, আপনি যদি দয়া করে অনুমতি দেন তাহলে তাদেরকেও ডেকে পাঠাতাম। আহা, কি অমায়িক ব্যবহার! এজন্যই বলে অতিভক্তি চোরের লক্ষণ। ফারুক সাহেব সহজ সরল মনে তাদেরকে অনুমতি দিয়ে দেন। অনুমতি পেয়ে আরও 6 জন লোক সেখানে চলে আসে। একটা রুমে প্রায় 12 থেকে 13 জন লোক, কেউ বসে আছে, কেউ আবার দাঁড়িয়ে আছে। তাদের পরনে জিন্স প্যান্ট, টি শার্ট আর শার্ট ছিল। তাদের বয়স আনুমানিক সবারই 30-এর নিচে হবে, কারোরই 30-এর ওপরে হবে না। ফারুকি সাহেব তখন মারুফকে বলে ডাইনিং রুম থেকে কিছু চেয়ার আনতে। মাসুদ ডাইনিংয়ে যে একটা চেয়ার এনে দরজা খুলতেই আত্মা কেঁপে ওঠে তার। নুরুল ইসলাম ফারুকের গলায় চাপাতি ও মাথায় রিভলভার ধরে রেখেছে দুর্বৃত্তরা। মারুফ ভেতরে ঢোকার সাথে সাথে তাকে পিস্তলের বাট দিয়ে একটা বাড়ি দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে তাকেও বেঁধে ফেলা হয়। তারা কোনো রশি আনেনি। হাত ও পা বাঁধার কাজে তারা ব্যবহার করেছে বিছানার চাদর ও কাপড়। এর মাঝখানে মারুফের চোখে কাপড় দিয়ে বাঁধা হয়। মারুফের ভাষ্যমতে বাঁধার পরও সে কাপড়ের মধ্যে দিয়ে ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছিল। দুইজনে আসছিল, এসে হুজুরের সাথে কথা বললো। হুজুর তখন বলতেছিল যে আপনার কে কে যাবে হজে তাদের আসতে বলেন। ফোন দেওয়া 10 মিনিট পরে 7-8 জনের মতো লোক চলে আসছে বাসায়। আমি চেয়ার নিয়ে এসে দেখি হুজুরের মাথায় পিস্তল ধরে রাখছে, চাপাতি লাগায় রাখছে, আর আমি ঢোকার সাথে সাথে আমাকে ধরে ফেলছে, হুজুরকে বেঁধে ফেলতেছে। হুজুর বলছে, ভাই আপনাদের যা লাগবে টাকা টুকা আমি সব খুলে দিচ্ছি আলমারি, আপনারা নিয়ে যান, আমার কিছু বই করেন না। ফারুকি সাহেব তখন তাদেরকে বলে, তোমরা কে, তোমরা কারা, তোমরা এখানে কেন এসেছো, তোমাদের এখানে আসার উদ্দেশ্যই কি? তোমাদের যদি টাকা লাগে তাহলে পাশে চাবি আছে, সেই চাবি দিয়ে বাসায় যত টাকা আছে, যত গয়না আছে, তোমরা সমস্ত কিছু নিয়ে যাও, আমাকে মেরো না। তখন তাদের মধ্যে একজন বলে যে আজকে তোর শেষ দিন, তুই তাড়াতাড়ি দোয়া কালাম পড়, তুই যে বেদাত ছড়াস, এই বেদাতের মজা দেখাবো আজকে তোকে। ছোট মারুফের ভাষ্যমতে ফারুকি সাহেব বুঝতে পারেন যে তিনি হয়তো আর বাঁচবেন না, তাই তিনি কালেমা শাহাদত সহ আরও বিভিন্ন দোয়া পড়তে থাকেন। এর মধ্যেই 5 থেকে 6 জন চলে যায় অন্য রুমে, যে রুমে মহিলারা আছে। সেখানে যেয়ে তারা দ্রুত মহিলাদেরকেও বেঁধে ফেলে। তখন তারা রুমের মধ্যে টাকা পয়সা খুঁজতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই আবার কলিং বেল বেজে ওঠে। আততায়ীরা কিছুটা ভয় পেয়ে যায়। তারা প্রস্তুতি নিয়ে দরজা খুলে দেখে 3 জন লোক এসেছে ফারুকি সাহেবকে ওয়াজের দাওয়াত দিতে। আততায়ীরা তাদেরকেও হাত পা বেঁধে অন্য রুমে বন্দি করে রাখে। তখন এখান থেকে একজন লোক আমার এমন ভাবে বসে ছিল যে আমার গায়ে ওর নিঃশ্বাস লাগতেছিল আর কি, এরকম ভাবে বসে ছিল, আর দাঁত কিটপিট করতেছিল, আর বলতেছিল যে একদম সাউন্ড নাচড়া করার চেষ্টা করবি না, চালাকি করবি না, তাহলে মেরে ফেলাবো। গলায় তখন চাপাতি ধরে রাখছে, একদম লাগায় রাখছে এরকম। তো হুজুর ওখান থেকে টাইনে নিয়ে আসতেছে। আর কিছুক্ষণ পরে 10 মিনিট হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তখন আবার বেল দিছে। বেলের আওয়াজ শুনছি আমি আর কি, বেলের আওয়াজ শুনছি। ওরাই নাকি গেট খুলছে, এই ডাকাতদের মধ্যে গেট খুলছে, ভিতরে গেট খুলছে। ওই 3 জন লোক আসছিল হুজুরকে মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য আর কি, যে হুজুর মাহফিলে ওয়াজ করতেন, ওয়াজের দাওয়াতের জন্য আসছিল। ওদেরকে ভিতরে ঢুকে আমাদের মতো একই অবস্থায় বাইরে নিচে বসে রাখছে ওখানে। বেল দেওয়ার সাথে সাথে অন্যদিন আমরা ঢুকি ডরিং দেয়া, আজকে দরজা খোলা হয়েছে ডাইনিং এর। তো স্বাভাবিকভাবে আমরা হুজুর মানুষ, ওই ভিতরে তো আর তাকাইতে পারি না, মহিলারা থাকতে পারে বা কিছু, হুজুরের ঘর এটা। তো সাথে সাথে 2 জন লোক দরজা খুলে আমাদেরকে, তারা দরজা খুলে আমাদের পিছনে আমাদেরকে তাড়াতাড়ি ডরিয়ে ভিতরে নিয়ে একটু অস্বাভাবিক ভাবে তাড়াহুড়া করে। তখন আমি মনে মনে ভাবলাম ছেলেগুলি বেয়াদব, পরে হুজুরের কাছে বলবে এরা কারা। আমাদেরকে পিছন দিয়ে ধাক্কা দিয়েছে, তখন বুঝছি যে মনে হয় তো ডাকাতি মাকাতি হইতেছে, এরকম ধারণা করতেছি। তো যখন ওই পিস্তল ধরছে, চাপাটি ধরছে, মুখ বাইন্ধে ফেলাচ্ছে ঘেটাঘেট, তখন আমাদের মোটামুটি মনে ধারণা যে মনে হয় আমাদের মেরে ফেলাবে। ওদের মধ্যে একজন বললো যে টাকা কোথায়, যে টাকা নাই, যে 5 লাখ টাকার নিউজ, হ্যাঁ এটা কি মিথ্যা? তো সে বললো যে না, টাকা ব্যাংকে। তো এরপরে বললো আর কি যে একজন আরেকজনটা বলতেছে যে ওই হ্যাঁ ওনার পাওয়ার ভান্ডা পাওয়ার ভান খুলা, তারপরে ওই রুমে নিয়ে আসল, তারপরে টাকা বাইর করে দেব। এদিকে নুরুল ইসলাম ফারুকের ওপরে অনেক মারধর চলতে থাকে। এক পর্যায়ে ফারুকির হাত পা পেছন দিয়ে বাঁধার চেষ্টা করা হয়। ফারুকি সাহেব তখন তাদেরকে বলে, একটি অ্যাক্সিডেন্টের জন্য তার হাত পেছনে যায় না। সে বলে, বাবা তোরা আমাকে আর কষ্ট দিস না, আমার হাতটা সামনে দিকে বাঁধ। ফারুকের কথা শুনে তারা তার হাত সামনে দিকেই বাঁধে। প্রায় 30 মিনিটের মতো তার উপরে গালাগালি ও মারধর চলতে থাকে। আততায়ীরা মনে করে মারুফ হয়তো ফারুকির ছেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় প্রথমে তারা মারুফকে মারবে। কিন্তু তখন ফারুকি সাহেব বলে, বাবা ও আমার ছেলে না, আমার ছেলেরা কেউ বাসায় নেই, ও আমার ভাগ্নে হয়, ওকে তোমরা কিছু করো না। তখন তারা মারুফকে কিছুক্ষণ মারধর করার পরে রুমের এক পাশে ফেলে রাখে। এরপরে নুরুল ইসলাম ফারুকিকে টেনে হিসড়ে গেস্ট রুম থেকে বের করে ডাইনিং রুমের দিকে নিয়ে যায়।
সে বলতেছে আমি দেখলাম যে আমার ফুফারে মারতে মারতে টেনে হেসরে মাঝখানের রুমে নিয়ে যাচ্ছে, যেই রুমটার মধ্যে আমরা ডাইনিং এ খানা খাইতাম ওই রুমটাই নিয়ে যাচ্ছে। ওখানে নিয়ে এরপরে তো আর সে কি হয়েছে দেখে নাই, ওকে তো হাত পিছনে বাঁধ দিছে, হাত আর পাও একসাথে পিছন দিকে বাঁধছে। ওদের বানটা ছিল খুব নির্মম এবং মুখের মধ্যে এত বড় করে কাপড় ঢুকাইছে, ঢুকাইয়া যাইতে ঠাইসা ঢুকাইয়া আবার মুখের উপর দিয়ে বাঁধ দিছে, চোখে বাঁধ দিছে, খুবই নির্মম ছিল। আব্বাকে মাঝখানের রুমে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আব্বা, আমার মামাতো ভাই বললো আমি দেখলাম যে ফুফার আওয়াজ শোনা যায়, কলমা পড়তেছে। আব্বাকে প্রথমে, আব্বার পাগড়ি ছিল অনেক লম্বা, 22 হাত পাগড়ি ছিল আব্বার। আব্বা লম্বা পাগড়ি পরতো, আর যেগুলো নামাজের পাগড়ি ওগুলো ছোট ছিল, 7 হাত ছিল, 7.5 হাত নামাজের পাগড়ি যেগুলো। তা আব্বা 22 হাত পরতো মাহফিলের পাগড়ি। ওই পাগড়ি আলমারির ভিতর থেকে এনে আব্বার গলায় পেঁচাইয়া দুইজন দুদিক থেকে টাইনা ধরছিল। তো তারা বলতেছে যে ওনাকে আগে দুই পাশে গলায় রশি ধরে টানা হয়েছে, তারপরে আব্বাকে খঞ্জর ছুরি দিয়ে বুকের মধ্যে এই বাম পাশে 2টা ঘাই দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, 2বার ছুরি ঢুকানো হয়েছে এখানে। আবার এখানে 2টা ছুরি ঢুকানোর দাগ ছিল ঠিক বাম পাশের বুক বরাবর, এই বরাবর এই হাড্ডিটার 2 আঙ্গুল নিচে এখানে। হয়তো মানুষ তো নফস তো বেরোতে তো ছটফট করবেই। আব্বা হয়তো যখন 2 পাশে ফাঁসি দিয়ে টান দিছে, ছটফট করছে, তখন ঘাই দিছে। ঘাই দেওয়ার পরে আব্বাকে করছে, এই পাশ থেকে এ পাশ করছে। আব্বার মাথা আলাদা করেনি, কিন্তু মাথা লেগেছিল চামড়ার সাথে। তো খুবই নির্মম ছিল। আর তারপরে তারা সেখান থেকে মিডিয়ার জানা মতে 5 লক্ষ টাকা এবং কিছু গয়না নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে ফারুকী সাহেবের ছোট ছেলে ফয়সাল ফারুকী সেখানে এসে উপস্থিত হয়। আমি বাবাকে দেখলাম নিথর হয়ে পড়ে আছে একদম ফ্লোরের মধ্যে, চারিদিকে গলার মাথার এই সাইড থেকে সব দিক থেকে শুধু রক্ত। আর এই দেখে তো আমি চিল্লাপাল্লা শুরু করে দিই। তারপর আমার বাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালাকে আমি ইনফর্ম করি। আর তারপর তারা পুলিশে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ডাক্তার হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিই। আচ্ছা আচ্ছা। ততক্ষণে আমি আমার বাবার গায়ে হাত দিই, পালস চেক করার চেষ্টা করি, কিন্তু কিছু থাকে না, আমি তাকে কিছু পাইনি। এটা ছিল কাহিনী আর কি। পরে আম্মুর কাছ থেকে আরো অনেক কিছু শুনতে পাই। আম্মু যেটা বলে যে আম্মু সহ, আম্মু, আমার নানি, তারপর আমাদের বাড়ির কাজের মহিলা এবং বাইরের 2জন অন্যান্য গেস্ট ছিল আর কি, টোটাল 5 জন মহিলা ছিল। তাদের সবাইকে তারা একটা পর্যায়ে রুমের ভিতর এসে ছুরি, চাপাতি এবং পিস্তল দিয়ে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে, হাত, মুখ, চোখ সব বেঁধে ফেলে খুব টাইট করে। আমাদের যে বিছানার চাদর এবং যা পেয়েছে, জামা কাপড় সবকিছু কেটে কেটে সবগুলি বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর তারা টাকা পয়সা দাবি করে। আম্মু বলে যে আপনাদের যা লাগবে আপনারা সব নিয়ে যান। আম্মু চাবি দেখা দেয় যে এখানে আলমারির চাবি, এখানে টাকা রাখার এই চাবি আছে, সব দেখা দেয়। সবকিছু তারা ইজি করে অনেক, মানে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তারা সবকিছু লন্ডভন্ড করে বাসায় সবকিছু নিয়ে যায়। যাওয়ার পর আম্মু যখন একটু টের পায় যে কোনো সারা শব্দ হচ্ছে না এখন আর কোনো, তারা খুবই আস্তে আস্তে কথা বলছিল, যেটা বললো সারা শব্দ যখন হচ্ছে, যখন টের পায় তখন খুব চেষ্টা করে, অনেক কষ্ট করে আম্মুর পিছনের একটা বাম হাতটা আম্মু ছুটাতে পারে, যে একটা ওরা যে টাইট করে বেঁধে রেখেছিল ওই বাঁধনটা থেকে হাতটা খুলতে সক্ষম হয়। আচ্ছা, এটাই। তারপর খুলে সঙ্গে সঙ্গে মুখ চোখ খুলে নানিরটা খুলে দিয়ে আব্বুকে খোঁজা শুরু করে। দৌড়ে সামনের রুমে চলে আসতে দেখে যে আব্বু নিথর অবস্থায়, আব্বুর গলায় আব্বুর পাগড়ি ছিল, আব্বুর যে পাগড়ি ওগুলো দিয়ে আব্বুর গলায় পেঁচানো, চোখে পেঁচানো, হাতগুলো সামনে এভাবে করে বাঁধা, চোখে বেচানো সব জায়গায় নিথর হয়ে পড়ে আছে ফ্লোরে। আমার মা যে বাঁধন খোলার চেষ্টা করে, বাঁধনগুলো খুব শক্ত করে বাঁধা ছিল, খুলতে পারছিল না, যার ফলে কিচেন থেকে ছুরি নিয়ে এসে বাথরুমগুলো কেটে দেখে আমার বাবার গলা এখান থেকে এই পর্যন্ত পুরোটা ছুরি করা হয়েছে, পুরো ফ্লোর সব রক্ত ভেসে যাচ্ছে। আম্মু হাও করে কাঁদতেছে, নানি কাঁদতেছে। তখনই আমার এন্ট্রিটা হয় বাসায়। আমি তখনই আর কি বাসায় ঢুকি এই অবস্থাটা দেখি। এই ছিল।
খবর জানাজানি হতেই ফারুকী সাহেবের অনেক সমর্থক এসে সেই রাতে হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে। এর পরের দিন নুরুল ইসলাম ফারুকীর সমস্ত ছেলেরা উপস্থিত হলে জানাজা সম্পূর্ণ করে তাকে ঢাকা বনানী কবরস্থানে দাফন করা হয়। সেই দিনই নুরুল ইসলাম ফারুকীর ছোট ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় 8 জনকে আসামি হিসেবে উপস্থাপন করে অজ্ঞাতনামায় হত্যা মামলা দায়ের করে। মামলা দাখিলের পরে পুলিশ প্রথম ধাপ শুরু করে। শুরুর সময়ে মাহমুদা খাতুন এবং শরীফুল ইসলাম নামের 2 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু গ্রেপ্তারের পরে তদন্ত চলতে থাকে আস্তে আস্তে এবং ঢিলাঢালাভাবে। তদন্তে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। 3 বছর তদন্ত চলে, কিন্তু কোনো চূড়ান্ত প্রমাণ অথবা চার্জশিট দাখিল করতে পারছিল না পুলিশ। এই সময় পুলিশের তদন্ত অফিসার বা দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী বারবার পরিবর্তন হয়েছে, যা মামলার জটিলতা আরও অনেক বাড়িয়ে দিয়েছে। সিআইডি এর হাতে আসামি ও সন্দেহভাজনদের সংখ্যা বাড়তে থাকে এবং তারা একটি বড় তদন্ত শুরু করে। এইভাবেই তদন্ত চলতে থাকে। তদন্ত চলতে চলতে 2014 সাল থেকে 2024 সালের নভেম্বর মাস আসে। সিআইডি অবশেষে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে মোট 12 জনের সম্পৃক্ততা শনাক্ত করা হয়, যদিও সবাইকে একসাথে দোষারোপ করা হয়নি। তাদের মধ্যে 6 জনকে অভিযুক্ত করা হয় আর 6 জনকে অব্যাহতির সুপারিশ করা হয়, কারণ তাদের পুরো নাম, ঠিকানা বা প্রমাণ কোনোটাই স্পষ্ট ছিল না। তাদের মধ্যে সংবাদ মাধ্যমের থেকে কিছু নাম জানা যায়, যেমন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, কামাল উদ্দিন জাফরি, আরকানুল্লাহ হারুনি, খালেদ সাইফুল্লাহ বক্সি, মুক্তার আহমদ। এনারা প্রায় অব্যাহতির তালিকায় ছিলেন। ফারুকের পরিবার পুরো চার্জশিট বা পুরো তদন্তে দায়সারা বা অসতর্কতার পরিচয় দিয়েছে বলে অসন্তুষ্টি প্রকাশ করে। সিআইডি এর দাবি, নুরুল ইসলাম ফারুকের বক্তব্যে বিভিন্ন মতের সাথে বিরোধ থাকায় মতবিরোধে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জেএমবি, জামায়াতুল মুজাহিদ বাংলাদেশ। এটি হলো বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের সশস্ত্র জিহাদ, বোমা হামলা, সরকার বিরোধী সহিংসতা কার্যক্রম চালানোর লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল। 2005 সালের দেশ জুড়ে সিরিজ বোমা হামলায় এরা সবচেয়ে বেশি আলোচনায় আসে। বাংলাদেশ সরকার পরে তাদেরকে সন্ত্রাসী সংগঠক হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। সিআইডি এর মতে এই জেএমবি দলই ঘটিয়েছে নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ড। এরপরে 2007 সালে জেএমবির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। তার মধ্যে বেশ আলোচিত শেখ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সুনাম, আনোয়ারুজ্জামান মোসাদ্দেক এনারা ছিল এবং এনাদেরকে 2007 সালেই ফাঁসি কার্যকর করা হয়। 2007 সালে শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হওয়ার পরে জেএমবি প্রায় ভেঙে পড়ে এবং পরবর্তী বছরগুলোতে র্যাব পুলিশের অভিযানে এদের কাঠামো প্রায় ধ্বংস হওয়ার মতো অবস্থায় চলে আসে। একজনের সাথে আরেকজনের কথার বিরোধ থাকতেই পারে, একজনের সাথে আরেকজনের কথার অমিল থাকতেই পারে। কথার অমিল আছে বলে যে তাকে হত্যা করা হবে, আমাদের পবিত্র ধর্ম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে শান্তির শিক্ষা দিয়েছে, কিন্তু তারপরও আমাদের ইসলাম ধর্মকে পুঁজি করে অনেকে ব্যবসা শুরু করেছে। অনেকে ইসলাম ধর্মকে পুঁজি করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। মিডিয়া থেকে দেখা যায় অনেকেই বলেছে নুরুল ইসলাম ফারুকী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কটূক্তি করেছে, যে কটূক্তির জন্য তাকে তার প্রাণ দিতে হয়েছে। কিন্তু আমি যখন রিসার্চ করলাম, আমি নুরুল ইসলাম ফারুকীর এমন কোনো কথাই খুঁজে পাইনি যেটাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে। বরঞ্চ আমি তার উল্টাটা পেয়েছি। আমি যখন রিসার্চ করলাম, আমি দেখলাম যে তিনি অনেক বড় একজন রাসূল প্রেমী ছিলেন। চ্যানেল আইতে আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে, ডিরেক্টর লেভেলে আক্রমণ করা হয়েছে। এই লোককে কেন আপনারা রাখছেন? এই লোককে বাদ দেন, আমরা আপনাদের কত কোটি টাকা লাগিয়ে দেব। এইরকম চ্যানেলাই আমাকে বারবার বলেছে, ভাই আপনি একটু শান্ত হন, আপনি এসব কথা সোজাসুজি বলবেন না, আমাদেরকে বিপদে ফেলবেন না, আমরা আপনাকে ছাড়তে চাচ্ছি না, কিন্তু বাধ্য যেন হতে না হয়। কি করব, সামলিয়ে কথা বলি। বুকে যে আগুন, সে আগুন আমি মুখ দিয়ে বের করতে পারি না, কিন্তু তারপরেও আমি ছাড়ি না। মাই টিভিতে একই অবস্থা, হোক টেলিভিশন যদি আমাকে নাই রাখে, এ যাবত প্রায় 3 বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে, তোমাকে ব্ল্যাকলিস্ট করা হবে, সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে, তোমরা আমার সৌদি আরব যাওয়া বন্ধ করবা। তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হজ করাইছে, আমাকে বন্ধ করে দাও, তোমার দেশে আমি না গেলাম, অসুবিধা নাই। আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা হতে পারে, আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি, আমাকে নিয়ে জেলে রেখে দেন। আমি আন্তর্জাতিক মামলা কেন, আমি গোটা দুনিয়া ছাড়তে পারি, চাকরি ছাড়তে পারি, মান সম্মান ছাড়তে পারি। যদি আমাকে জঙ্গলের কোনো গর্তে বসবাস করতে হয় সেটা আমি রাজি আছি, কিন্তু আমার রাসূলকে আমি বুক থেকে সরাতে পারবো না, আমার রাসূলকে আমি বলতে পারবো না। তোমরা যতই যা করো, আমি রাসূলকে বলতে পারবো না। আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর সবচাইতে বড় আলেম, পৃথিবীর 700 কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি, তার
তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে, তার ভিতরে যদি নবীর আদব না থাকে, আমি তাকে আমার পায়ের জুতার সুতরা মনে করি, এর বেশি মনে করতে পারি না। রাস্তার মুচি, রাস্তার চামার, রাস্তার একটা সুইপার যদি তার কলিজায় নবীর প্রেম থাকে, নবীর আদব থাকে, আমি আমার মাথার তাজ তাকে আমি মনে করি। সুতরাং এর ঊর্ধ্বে আমি যেতে পারবো না। সৌদি আরবের দরকার নাই, মক্কার দরকার নাই, মদিনার দরকার নাই, মদিনাওয়ালা মক্কাওয়ালার দরকার আমার। আচ্ছা, এখন আসল কথায় আসি। এতক্ষণ যে তদন্তের কথাগুলো আপনাদেরকে জানালাম, এগুলো ছিল অফিসিয়াল ইনভেস্টিগেশন। 2024 সালের পরে আমাদের মাননীয় প্রাক্তন দেশপ্রধান খনি হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, তখন নুরুল ইসলাম ফারুকীর ছোট ছেলে ফোয়াদ আল ফারুকী তার ফেসবুক ওয়ালে একটা পোস্ট শেয়ার করে, যে পোস্টে অনেক শকিং ইনফরমেশন ছিল। সে পোস্টের কথাগুলো ফয়সাল ফারুকী ছিল ধানমন্ডির এক কোচিংয়ে, মেজো ভাই আহমদ রেজা ফারুকী ছিল সৌদি আরবে, বড় ভাই মাসুদ বিন নূর চাকরির কাজে ছিলেন দেশের বাহিরে, বোনরাও বাহিরে ছিল। তৎকালীন কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সেদিন গ্রিন রোডেই মিটিংয়ে ছিল, আমাদের বাসা থেকে মাত্র 300 থেকে 400 গজ দূরেই। তখন মূলত চাঞ্চল্যকর পরিস্থিতি ছিল সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে। তাদের বিষয়ে সকল সাংবাদিক ও সর্বমহল তোড়জোড় করে কাজ চালিয়ে যাচ্ছিল। তারা 2012 সালের ফেব্রুয়ারিতেই পশ্চিম রাজাবাজারে আমাদের বেশ কাছাকাছি থাকত। ছুরিকাঘাতেই নিহত হয় এই দম্পতি। সেই ফাঁকে আওয়ামীরা জামাত নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে ও এই ঘটনাটা বেশ জোরদার ছিল সেই সময়। ঘটনা পরবর্তী সময়ে প্রশাসনের অনেক লোক বলেছে, আমরা জানলেও কিছু বলতে পারবো না, আমাদের হাত পা বাঁধা। তাদের মধ্যে আব্বুর ভক্ত ছিল অনেকেই, তাদেরকে আমি কাঁদতে পর্যন্ত দেখেছি। রক্তের দাগ ও আঙ্গুলের ছাপ সহ একটি রসিদ বই ছিল, আমরা সেটিও তদন্তকারীদের হাতে তুলে দিয়েছিলাম। 10 বছরেও এদের এহেন বিচার প্রক্রিয়াতে আমাদের প্রবল ধারণা এটাই ছিল যে সেই সাগররুনি হত্যাকাণ্ডের ধামাচাপা দিতেই মূলত বলির পাঠা করা হয়েছিল আমার আব্বাকে, নিঃস্ব করে ফেলা হয়েছিল আমার পরিবারকে। তা না হলে স্বৈরাচারীকে কেউ গালি দিলে পরদিন তাকে ভারত থেকে ধরে নিয়ে এসে শাস্তি দেওয়া হলে আমার বাবার বিচার 10 বছরও কেন সম্ভব হচ্ছে না? কারণ হত্যা দিয়ে হত্যা আর ইস্যু দিয়ে ইস্যু ধামাচাপা দেওয়ার এক ভিন্ন কূটকৌশল আওয়ামী লীগের অনেক পুরানো নীতি। আমাদের পরিবারের আকুল আবেদন ও দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আব্বুর কেসটি বিশেষ নির্দেশনায় পুনরায় তদন্তের মাধ্যমে বিচারাধিক প্রক্রিয়া চালু করতে মহোদয়ের সুমর্জি কামনা করছি। শক্ত করে হাত পানি বাইন্দা ফালায় রাখছে, গলাটা আমি দেখে আমি আর কোনো কিছু করতে পারি না, আমি একদম অসহ্য হয়ে পাথর হয়ে গেছি। যাওয়ার সময় বলে গেছে, পুলিশ খবর দে, যদি কিছু বলস সব টেনে মেরে ফেলবো একসাথে। আমার স্বামীর হত্যার বিচার চাই। পরিবারের দাবি 2011 সালে সাগররুনি হত্যাকাণ্ডের সাথে এই কেসের কোনো না কোনো যোগসূত্র থাকতে পারে। সাগররুনিকে নিয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখে না থাকেন, সাগররুনি সম্পর্কে যদি কোনো কিছু না জেনে থাকেন, আমার চ্যানেলে সাগররুনি সম্পর্কে একটা কেস স্টাডি ভিডিও আছে, এই ভিডিও শেষ করে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার, সেদিন গ্রিন রোডে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মিটিংয়ে ছিলেন, তাও সেটা নুরুল ইসলাম ফারুকীর বাসা থেকে মাত্র 3 থেকে 400 গজ দূরেই। আর অবশ্যই সেখানে পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে প্রশাসনের অনেক বড় বড় বাহিনী ছিল। তো আমার প্রশ্ন সেটা হচ্ছে যে জেএমবি যদি এই হত্যাকাণ্ড করতে চায় অথবা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে তারা এইরকম একটা রিস্কি দিন কেন সিলেক্ট করবে, যেখানে তাদের এই হত্যাকাণ্ডর জায়গা থেকে মাত্র 3 থেকে 400 গজ দূরেই পুলিশ প্রশাসন দিয়ে ভরা। সেখানে তারা কিভাবে সাহস করে সেরকম একটা রিস্কি দিনের মধ্যে
তারা এই হত্যাকাণ্ড করবে। আর আরেকটা ব্যাপার যে তারা কিন্তু সবাই 30 বছরের নিচে ছিল, কেউ 30 বছর বয়সের উপরে ছিল না, এবং তাদের পরনে শার্ট, প্যান্ট, টি শার্ট এগুলোই ছিল। প্রত্যক্ষদর্শী মারুফ হাসানের ভাষ্যমতে তারা কেউ কোনো টুপি, পাঞ্জাবি অথবা জুব্বা এইসব কোনো কিছু পরেছিল না। এটাও অনেক বড় একটা পয়েন্ট। আমরাও আশা রাখি যে এই জঘন্যতম একটা খুনের অবশ্যই সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ। তবে এই কেস নিয়ে স্টাডি করার আগ পর্যন্ত আমি জানতাম না যে এর সাথে আমাদের মাননীয় ফ্যাসিস্ট খুনি হাসিনা জড়িত, অথবা সে সম্পৃক্ত আছে অথবা জড়িত থাকতে পারে। কেস নিয়ে স্টাডি করার পরে জানতে পারলাম। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটার প্রতিষ্ঠা হয়েছিল এই খুনি হাসিনার সময়েই, সেখান থেকেই তাকে তার এতদিনের মহান কৃতকর্মের জন্য মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এর আগে ঘিরে তৈরি হয়েছে অনেক আলোচনা ও সমালোচনা, কিন্তু উনি তো ভারতে আছেন, তাই জনগণ ওনার অপেক্ষা না করে তার দামি বানিয়ে ডামিকে ফাঁসির মঞ্চে ঝুলে দিয়েছে গত 17 নভেম্বর রাতের বেলা। এইরকম একজন ফ্যাসিস্ট স্বৈরাশাসকের বাস্তবেও সাধারণ জনগণের সামনে এমন সাজা হওয়া উচিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বিভিন্ন জায়গায় আমাকে কমেন্টে বলেছেন যে আপনারা খুনি হাসিনার একটা টোটাল সমস্ত অপকর্মের একটা ভিডিও চান। তবে ভাই বিশ্বাস করেন, হাসিনার এত এত অপকর্ম আছে যেগুলো একটা ভিডিওতে কভার করা কোনোভাবেই সম্ভব না। তাই আমি চিন্তা করেছি যে 2025 সালে যদি না হয় 2026 সাল থেকে, অথবা খুব দ্রুত আমি খুনি হাসিনার জন্ম থেকে 2025 সাল পর্যন্ত তার প্রতিটি অপকর্ম নিয়ে আলাদা একটি করে ভিডিও বানাবো এবং একটি প্লে লিস্ট করবো, যেখানে আপনি প্লে লিস্টে গেলেই তার জন্ম থেকে 2025 সাল পর্যন্ত একদম সিরিয়াল ওয়াইজ তার সমস্ত অপকর্মের হিসাব পেয়ে যাবেন। আপনি যদি কোনো ভুল করেন তাহলে আপনি একজন মানুষ, কিন্তু আপনি যদি সেই ভুল করার পরে সেই ভুলটা রিয়েলাইজ করতে পারেন যে আপনি ভুল করেছেন, তাহলে নিঃসন্দেহে আপনি একজন ভালো মানুষ। আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন, আমরা মানুষ, আমাদের কম বেশি ভুল হবেই, কিন্তু আমাদের সেই রিয়েলাইজেশনটা থাকতে হবে যে আমরা ভুল করেছি। নুরুল ইসলাম ফারুকী তার পুরো জীবনে ইসলামের সেবা করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, তার সুন্নাহ যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করেছেন। কেউ যদি 100টা কাজ করে তার মধ্যে 2টা ভুল হবেই, আর আমরা মানুষ, আমরা কি করি, আমরা সেই 2টা ভুল নিয়েই তাকে জাজ করে ফেলি। বাট সে যে 98টা ভালো কাজ করেছে সেটা নিয়ে আমরা কখনোই ভাবি না। আমাদের এই অভ্যাসটা পরিবর্তন দরকার। মহান আল্লাহ পাক নুরুল ইসলাম ফারুকীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন ইনশাআল্লাহ। এই ভিডিওতে যদি আমার কোনো কথায় আপনার কষ্ট পেয়ে থাকেন, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, তাহলে আমাকেও ক্ষমা করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সত্যের সন্ধানে ইনশাআল্লাহ। টিল দেন, বি সেফ, আল্লাহ হাফেজ।